যদি শীত দ্বারা সোজা করে কোনো বক্তব্য দিয়ে থাকে সেটা দিয়েছে আমাদের খলিলুর রহমান সাহেব। নিষেধ করতে পারত, কোনো সন্দেহ নাই। অ্যাডভোকেট আবু হেরা রাজাকি, ভারত সরকার বলছে হাসিনার বক্তব্য ভারত অনুমোদন করে না, আবার দিল্লিতে বসেই শেখ হাসিনা একের পর এক রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছে, তাহলে ভারতকে আসলে নীরব দর্শকের ভূমিকা পালন করছে? ধন্যবাদ আপনাকে এবং আমার দুইজন বিজ্ঞ সমালোচক এবং আপনার নিউজ 24 এর দর্শক শ্রোতা। বিষয়টা খুব সিম্পল। আপনাকে বুঝতে হবে যে এই শেখ হাসিনার কনফারেন্সের আগে সার্জিও গোর যিনি দিল্লিতে আমেরিকার অ্যাম্বাসেডর, শুধু তাই না, পরিচিতি আছে যে উনি ট্রাম্পের বন্ধু, প্লাস উনি দক্ষিণ এশিয়ার উনি রিপ্রেজেন্ট করেন। হ্যাঁ, বিশেষ দূত। ট্রাম্পের বিশেষ দূত। ইটস এ ভেরি বিগ ভলিউম, মানে উনি একটা বিরাট মাপের লোক। এবং সেই ভদ্রলোক ঢাকায় এসে বাংলাদেশে ভারতের হাইকমিশনের সাথে দেখা করছেন। দেখা করার পর ভারতের হাইকমিশনকে ডেকে দিল্লি নিয়ে গেছে এবং পরিষ্কার সেখানে আমরা পরে যেটা বুঝতে পারলাম, পরিষ্কার বলা হয়েছে শেখ হাসিনা যাতে ওখানে বসে কোনো উস্কানিমূলক বক্তব্য না দেয়। এবং এই বার্তাটা দিয়ে আসার পরেও কিন্তু যথারীতি শেখ হাসিনা তার কনফারেন্স করছে। এটার মানে হচ্ছে কি, যে ওটাকে আমলে নেওয়া হয় নাই। আবার শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পর বাংলাদেশের 55 বছরের ইতিহাসে যদি শীত দ্বারা সোজা করে কোনো বক্তব্য দিয়ে থাকে সেটা দিয়েছে আমাদের খলিলুর রহমান সাহেব। এবং যে সমস্ত শব্দগুলো প্রয়োগ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে উনি গণহত্যা করেছেন, উনি দণ্ডপ্রাপ্ত মৃত্যুদণ্ডের আসামি এবং ওনাকে শেল্টার দেওয়ার মানে আমাদের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলছে। আমি খলিলুর রহমান সাহেবের বক্তব্যটা দেখছি এবং এইগুলো সাধারণত এই ধরনের শব্দ ব্যবহার করে যুদ্ধ অবস্থায় এরকম। ঠিক তার পরিপ্রেক্ষিতে আমরা যখন এই রণধীর জয়সওয়ালের বক্তব্য শুনলাম, তখন তিনি বললেন যে এটার সাথে ভারত সরকার সম্পৃক্ত না তার বক্তব্যের সাথে। ইয়েস, আই ডু এডমিট যে ঠিক আছে সম্পৃক্ত না, বাট নিষেধ করতে পারতো, কোনো সন্দেহ নাই। কারণ একটা দেশের মধ্যে বসে আপনি যখন আরেকটা দেশের বিরুদ্ধে কথা বলবেন এবং দেশে উস্কানিমূলক কথা বলবেন, ঠিক তখন সেটাকে আপনি বন্ধ করতে পারতেন। এখন প্রশ্ন হচ্ছে ভারত সরকারের কাছে, ব্যক্তি শেখ হাসিনা বড় না বাংলাদেশটা বড়? সেই প্রশ্নের জায়গাটায় আমরা এখন আসতে চাই। আপনার পর্যবেক্ষণ কি বলে? হ্যাঁ, ব্যক্তি শেখ হাসিনা বড় না বাংলাদেশ বড়? আমি তো প্রশ্নটা রাখলাম, কিন্তু এখানে একটা কথা আছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী তার এই বক্তব্য দেওয়ার পর যেই জবাবটা আসা উচিত ছিল তার দ্বিগুণ তিনগুণ শক্তিশালী বেগে সেটা আসেনি। অর্থাৎ মনে হলো ব্যাকফুটে চলে গেছেন। তখন বললেন কি, আমরা এই বিষয়ে ভারত সরকারের কোনো সায় নাই। এই কথাটার মানে হচ্ছে এই যে এটা টেস্ট কেসও হতে পারে যে বাংলাদেশের বর্তমান অবস্থাটা কেমন, কি অবস্থা, সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ওনারা পরখ করতে চেয়েছেন। কিন্তু আজকে পর্যন্ত আমি মনে করি যে মানে ভারত সরকারের উচিত এমন কোনো বক্তব্য অ্যালাউ করতে না দেয়া, কারণ আপনাকে রাষ্ট্রের সাথে কাজ করতে হবে, রাষ্ট্র টু রাষ্ট্র। এবং ইউনূস সরকারে আসার পর বাংলাদেশ ভারতের যে সম্পর্কটা ছিল একটা বৈরী সম্পর্ক আমরা দেখছিলাম এবং আমরা মনে করছি নির্বাচন হয়ে গেলে তারপর সব ঠিক হয়ে যাবে। এবং তারা বলছিলেনও যে নির্বাচিত সরকার আসলে আমরা নির্বাচিত সরকারের সাথে সমস্ত রকমের কাজ করতে আগ্রহী। তাহলে নির্বাচিত সরকার আসছে, তার মানে কি নির্বাচিত সরকার ইজ নট দ্য ইস্যু, রাদার সরকারটা তাদের মন মতো হয় কি না। অর্থাৎ আমি অনেকদিন আগেও বলেছিলাম শেখ হাসিনার জায়গাটায় সরকারকে দেখতে চায়। এখন শেখ হাসিনার জায়গায় যে সরকারটা থাকবে না সেই সরকারের সাথে ভারতের সম্পর্ক ভালো হওয়া। ভারত কি আসলে পুতুল সরকার চায়? পুতুল সরকারের বিষয় না, বিষয় হচ্ছে আপনি দুইটা স্টেটমেন্ট ধরেন, আপনি এখানে শেখ হাসিনাকেও ডামি ধরতে পারেন, এখানে ইভেন খলিলুর রহমান। কারণ যে বক্তব্য খলিলুর রহমান সাহেব দিছে, আপনি চিন্তা করেন যে শেখ হাসিনার নেপথ্য শক্তিকে, খলিলুর রহমানের সাহেব নেপথ্য শক্তিকে, এই দুইটার জন্য যদি চিন্তা করেন তাহলে দুইটা ডামি দাঁড়ানো আছে কিন্তু বক্তব্য আসতেছে এরকম। অর্থাৎ ওই শক্ত শব্দগুলা প্রয়োগ করার ক্ষেত্রে খলিলুর রহমান সাহেবেরও কোথাও একটা শক্তি আছে। যে শক্তি, যেমন হাসিনার একটা শক্তি আছে, নিষেধ করা সত্ত্বেও উনি ওখানে কনফারেন্স করতেছে। সুতরাং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আমরা লোকগুলা বা বাংলাদেশের সরকারগুলা আদৌ কখনো স্বাধীন ছিল কিনা, কখনো হয়তো আমি ওনার নেতৃত্বে, কখনো হয়তো আপনার নেতৃত্বে, কখনো আজিজ ভাইয়ের নেতৃত্বে, আমার কাছে এ পর্যন্ত তাই মনে হয়। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেরা রাজাকি। জনাব এবি আজিজ, ডামিকে যেমনটি অ্যাডভোকেট আবু হেরা রাজাকি প্রশ্ন তুলেছেন, ব্যাপারটা হলো আমাদের কাছে পরিচিত যে উনি, আপনিও যার লোক, উনিও তাই, সোরাব ভাইও তারই লোক বা রাজ্জাকি ভাইও তারই লোক।
তো ব্যাপারটা দামি হয়ে গেল। অর্থাৎ দুই পক্ষই, এখানে খেলোয়াড়কে, আমি তো বলছি যে আমরা ভূ রাজনীতির চক্করের মধ্যে আছি অথবা ফাঁদের মধ্যে আছি। হ্যাঁ, এখন খেলতেছে, শেখ হাসিনাকে নিয়ে খেলতেছে, ভারত খেলতেছে, যুক্তরাষ্ট্রও খেলতেছে, অন্য কেউ খেলতেছে না, এই দুজনের খেলা। এর মধ্যে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন মহলে কিন্তু একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, হাসিনা জীবিত না মৃত? না, এটা বলছে এই কারণেই যে ধরেন সোহরাব ভাই ও প্রবীণ, আমি তো ধরেন 78 সাল থেকে প্রফেশনে, আর অবজারভারে আসছি 80 সালে, আমি সেখান থেকেও যদি কাউন্ট হয়, কোনো ব্যক্তি, কোনো রাজনীতিবিদ, কোনো ব্যক্তি প্রেস কনফারেন্স করছে, তার চেহারা দেখা যায় নাই অথবা রিপোর্টারের চেহারা দেখা যায় নাই, এরকম ইতিহাস আমি দেখিনি। হ্যাঁ, প্রেস রিলিজ দিচ্ছে, অন্ধকারের ভিতরে প্রেস রিলিজ দিচ্ছে, এখন ফ্যাক্ট চেক দেয়, কিন্তু অডিও ভিডিও অর্থাৎ হাজির হয়ে তার কোনো ইন্টারভিউ, কোনো চেহারা দেখা যায় না, এটা দেখা, এই জন্যই এরকম একটা জনশ্রুতি তৈরি হয়েছে। আদৌ তিনি বন্দি কিনা, আদৌ তিনি জীবিত কিনা, এই প্রশ্ন আসে। তার ছেলে আছে, মেয়ে আছে, ওখানে বহু আওয়ামী লীগের নেতা আছে, কারোর সাথে তো একবার দেখা হয় না, দেখা যায় না। আবার যেখানে প্রেস কনফারেন্সে যেটা বলছিলাম, ফরেনার্স দের করেসপন্ডেন্ট, অর্থাৎ ভারতের ফরেনার করেসপন্ডেন্ট, যারা ফরেন করেসপন্ডেন্ট, সেখানে জয় ছিল, সেখানে আপনার সাকিব আল হাসান ছিল, আর নওফেল ছিল। হ্যাঁ, জয় কিন্তু তাও জুমে কানেক্ট হয়েছে। হ্যাঁ, আর সাকিব আল হাসান তাই সে ওখানে আসেনি, হ্যাঁ, গাড়ির থেকেই সে জুমে জয়েন করছে। এই খালি উপস্থিত ছিল নওফেল। হ্যাঁ, তার চেহারাটা তো ঠিকই দেখা গেছে, কিন্তু আপনার ভার্চুয়ালি কথা বলছে, শেখ হাসিনার কোনো চেহারা, ভয়েস হয়তো ব্যান্ড আছে, হয়তো আমাদের ডাক্তার জাহিদ আছে, এক ধমক দিছে, আমাদের মিডিয়া সব হাগে ফেলাইছে। হ্যাঁ, হাগে ফেলাইছে। তো ট্রাইব্যুনালের চিফ বলছে যে যদি উস্কানিমূলক বক্তৃতা না দেয়, বিচার বিভাগ নিয়ে কোনো বক্তব্য না দেয়, সাধারণ বক্তৃতা দিতে পারবে। আর সরকার এবং চিফ প্রসিকিউটরের বক্তব্যে পার্থক্য আমরা কেন দেখলাম না? সরকাররা, চিফ প্রসিকিউটর বিচারক, বিচারের দায়িত্বে, তাই না? বিচারকটা সে চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালের বক্তৃতা তারটা যদি আমি ধরি, তাহলে তো তিনি তো বলছে যে উস্কানিমূলক বক্তৃতা না দিলে, সাধারণ স্বাভাবিক বক্তৃতা দিলে সে দিতে পারবে বলছে। কিন্তু ডাক্তার জাহিদ বলছিল যে না, সেই বক্তৃতা যদি দেয়, এটা শোনা যায়, তাকে কেউ যদি ছাপে, কোনো মিডিয়া প্রচার করে, তাহলে তাকে আইনের ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। এখানে আমি একটু জানতে চাই অ্যাডভোকেট আবহিনের রাজ্জাকি, যেহেতু আপনি নিজে একজন আইনজীবী, আইনের দিকটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন, উস্কানিমূলক বক্তব্য আর সাধারণ বক্তব্যের পার্থক্য নির্ধারণের মানদণ্ড কি হতো?